Hello viewers, in the previous classes I discussed on phrases and clauses and their types. এর আগের ক্লাসগুলোতে আমি ফ্রেজ ক্লজের বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওটাতে আমি শুধু ক্লজ এবং তার বিভিন্ন টাইপস নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সামনে। তো হোয়াট ইজ ক্লজ, ক্লাসিফিকেশন অফ ক্লজ এবং ক্লজের বিভিন্ন এক্সাম্পলস এবং লিঙ্কারগুলো তোমরা এই ভিডিওতে খুব ভালো করে লক্ষ্য করো। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে ক্লজ এবং দেয়ার টাইপসের উপর একটা ক্লিয়ার একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমরা এবার ক্লজ অ্যান্ড দেয়ার টাইপস নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে আমরা জেনে নিই, দেখো, হোয়াট ইজ ক্লজ। ক্লজ কি? A clause is a group of related words which has a subject and verb. একটা ক্লজ হলো কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব আছে। অর্থাৎ এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনাইট ভার্ব। ভার্ব বলতে কি ফাইনাইট ভার্ব আছে। তো এবার দেখো ক্লজের ফাংশনটা কি। এ ক্লজ ক্যান ফাংশন as a sentence by itself or as part of a sentence. একটা ক্লজ কিন্তু কি করতে পারে, ক্যান ফাংশন অ্যাজ এ সেন্টেন্স বাই ইটসেলফ। সে নিজে কিন্তু একটা সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে। সে নিজে একটা সেন্টেন্স হতে পারে বা নিজে একটা সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে। অর অ্যাজ পার্ট অফ এ সেন্টেন্স, অথবা আবার সেন্টেন্সের একটা অংশ হয়েও সে কাজ করতে পারে। তো এবার আমরা জেনে নেব ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে। ক্লজেস আর অফ থ্রি কাইন্ডস। ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্য যা নিজেই স্বাধীন, একে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজও বলে থাকি। সাবঅর্ডিনেট ক্লজ, প্রধান বাক্যাংশ যা অন্যের উপর নির্ভরশীল। অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল বলেই ওর আর একটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, বা বাংলায় যাকে আমরা বলি নির্ভরশীল ক্লজ। তো আর একটা ক্লজ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, যাকে আমরা বলি সংযোগমূলক বাক্যাংশ। তো ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ক্লজের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগটা একটু দেখে নিই। ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, দেখো, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ দেখো, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট। তো বলেই দিয়েছি প্রিন্সিপাল ক্লজ নিজে স্বাধীন এবং সেন্টেন্সের একটা অংশ। তো আই নো দেখো নিজে একটা স্বাধীন, কারোর উপর ডিপেন্ড, অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করছে না। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটাকে দেখো, আই নো দ্য বয়, আমি বালকটাকে জানি বা চিনি। হু ইজ অনেস্ট, যে হয় স, তাহলে হু ইজ অনেস্ট এই অংশটা কিন্তু আই নো দ্য বয়, মানে আই নো দ্য বয়টা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, তাহলে হু ইজ অনেস্ট এ কিন্তু নিজে কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না ওই আই নো দ্য বয়কে ছাড়া। তাহলে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা কিন্তু আই নো দ্য বয়ের ওপর ডিপেন্ড করছে। পরেরটা দেখো কোঅর্ডিনেট ক্লজ, দ্য বয় ইজ অনেস্ট, বালকটা সৎ, অ্যান্ড আই নো ইট, এবং আমি এটা জানি। তো দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করেছি। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা না, অ্যান্ড। অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে আমরা কোঅর্ডিনেট ক্লজকে গঠন করে থাকি। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা মূল দুই প্রকার ক্লজ নিয়ে আলোচনা করছি, শোনো। তো মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ খুব ভালো করে তোমরা শোনো। মেন ক্লজ যাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এ ক্লজ দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো একটা ক্লজ দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, যে নিজে একটা সেন্টেন্স হয়ে দাঁড়াতে পারে। ক্যান মেক সেন্স বাই ইটসেলফ, এবং সে নিজে একটা ভাব বা অর্থ প্রকাশ করতে পারে নিজেই। অলসো নোন অ্যাজ এ সিম্পল সেন্টেন্স, এবং যে নিজে একটা সিম্পল সেন্টেন্স হিসেবে পরিচিত বা সরল বাক্যরূপে পরিচিত, তাকে আমরা বলবো মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুই নম্বরে দেখো বলছে সাবঅর্ডিনেট ক্লজ, যার আর একটা নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ
a clause that add the additional information of or to the main clause. তো এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হলো একটা ক্লজ দ্যাট অ্যাড দ্য অ্যাডিশনাল ইনফরমেশান টু দ্য মেন ক্লজ, যেটা মেন ক্লজ সম্পর্কে আরও কিছু অতিরিক্ত তথ্য যোগ করে, বাট হুইচ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, কিন্তু এটা নিজে একা একটা সেন্টেন্স হিসেবে কিন্তু দাঁড়াতে পারে না। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নিজে একা একটা সেন্টেন্স হিসেবে দাঁড়াতে পারে না, যেটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ কিন্তু পারে। ইন এ কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে অ্যাটলিস্ট কনসিস্ট অফ ওয়ান মেন ক্লজ, অন্ততপক্ষে একটা মেন ক্লজ থাকবে, মানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ, এবং আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ফর এক্সাম্পল সহ একটা উদাহরণ সহ দেখে নিচ্ছি। দেখো, হি বিলিভড দ্যাট, সে বিশ্বাস করেছিল যে দ্য আর্থ ওয়াজ রাউন্ড। তো দেখো এখানে হি বিলিভড কিন্তু একটা সেন্টেন্সের একটা অংশ, যেটা একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে, এটা কোনো মতেই কিন্তু অন্য ক্লজের উপর ডিপেন্ড করছে না। আর একটা অংশ দেখো দেওয়া আছে দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড, যে পৃথিবী ছিল গোলাকার। তো এই অংশটা কিন্তু আবার হি বিলিভড এই অংশকে ছাড়া কিন্তু অর্থ সম্পূর্ণ করতে পারছে না। অতএব দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড এই অংশটা কিন্তু মেন ক্লজ হি বিলিভডের উপর ডিপেন্ড করছে, অতএব এই অংশটাকে আমরা বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে তোমরা একটা কনসেপ্ট পেলে। আরও একটা উদাহরণ নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, এ প্রিন্সিপাল ক্লজ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু তাই না, একটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন ক্লজ। অ্যান্ড এ সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডস অন এ প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল ক্লজ ডিপেন্ড করছে কার উপর, একটা প্রিন্সিপাল ক্লজের উপর। এক্সাম্পলটা দেখো, উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, আনটিল হি কেম, যতক্ষণ না পর্যন্ত সে এসেছিল। তাহলে উই ওয়েটেড একটা সেন্টেন্সের অংশ, একটা ভাব প্রকাশ করছে, কোনো মতেই কিন্তু অন্য ক্লজের উপর ডিপেন্ড করছে না। আর আনটিল হি কেম এই অংশটা কিন্তু উই ওয়েটেড ছাড়া সম্পূর্ণ নয়, অতএব প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করছে। তাহলে আনটিল হি কেম এই অংশটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর উই ওয়েটেডটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তা প্রিন্সিপাল ক্লজ যেহেতু স্বাধীন, ওটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু সেটা ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা টাইপস অফ ডিফারেন্ট ক্লজ নিয়ে আলোচনা করব। তো ডিপেন্ডেন্ট ক্লজেস আর অফ দ্য ফলোয়িং টাইপস। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজকে তিনটি ভাগে ভাগ করা যায়, মনে রাখবে। একটা হচ্ছে নাউন ক্লজ, দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো নাউন ক্লজকে আমরা নমিনাল ক্লজও বলে থাকি, অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজও বলে থাকি, আবার অ্যাডভার্ব ক্লজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজও বলে থাকি। তাহলে মূলত মনে রাখবে যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু তিন ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমি তোমাদের সামনে সাবঅর্ডিনেট ক্লজের একটা ভাগ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ নিয়ে আলোচনা করছি, খুব ভালো করে দেখো। তো নাউন ক্লজ কাকে বলে দেখো, হোয়াট ইজ নাউন ক্লজ? এ নাউন ক্লজ ইজ ইউজড ইন এ সেন্টেন্স ইন দ্য সেম ওয়ে, একইভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয় নাউন ক্লজ অ্যাজ এ নাউন হিসেবে। অ্যাজ এ নাউন মে বি ইউজড, ঠিক নাউন যেরকম ব্যবহৃত হয় ঠিক সেন্টেন্সে নাউন ক্লজ সেরকমভাবেই কাজ করে, অর্থাৎ এ নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, একটা নাউন ক্লজ কিন্তু নাউনের মতোই কাজ করে। তো নাউন ক্লজ দেখো একটা সেন্টেন্সে বিভিন্নভাবে কিন্তু কাজ করে, অর্থাৎ নাউন ক্লজের ফাংশনগুলো কিন্তু বিভিন্ন। কখনো দেখো অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করে ভার্বের আগে বসে, অ্যাজ অ্যান অবজেক্ট কখনো কর্ম অর্থাৎ ভার্বের পরে বসে অবজেক্ট বা কর্মরূপে কাজ করে, অ্যাজ অ্যান অবজেক্ট টু এ প্রিপোজিশন, আবার প্রিপোজিশনের পর বসে কখনো কখনো অবজেক্ট রূপে কাজ করে, অ্যাজ এ কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট হিসেবে কর্মস্থানীয় হিসেবে কাজ করে, অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাপোজিটিভ, আবার ইটের পর বসে অ্যাপোজিশন হিসেবে কাজ করতে পারে। তো এবার আমরা নাউন ক্লজের ডিটেলস ফাংশন নিয়ে একটু আলোচনা করব। দেখো খুব ভালো করে লক্ষ্য করো তোমরা। তো দেখো বাঁদিকে দেওয়া আছে ফাংশনস অফ এ নাউন ক্লজ, নাউন ক্লজের কাজ, আর ডান দিকে দেখো দেওয়া আছে এক্সাম্পলস, বিভিন্ন উদাহরণ। তো সাবজেক্ট হিসেবে দেখো হোয়াট ইজ সেড ইজ ট্রু। তো
এখানে ইজ ভার্বের আগে হোয়াট হি সেড বসেছে এবং সাবজেক্ট হয়ে নাউন ক্লজ কাজ করছে। আবার দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, যে সে হয় সৎ সেটা আমি জানি। তো দেখো এখানে ইজ ভার্বের আগে দ্যাট হি ইজ অনেস্ট, এই অংশটা নাউন ক্লজটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার অবজেক্ট হিসেবে কাজ করছে দেখো পরেরটা, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আবার দেখো নো ভার্বের পরে বসে অবজেক্ট রূপে কাজ করছে দ্যাট হি ইজ অনেস্ট। তো এবার দেখো অবজেক্ট টু এ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পর বসবে নাউন ক্লজ এবং অবজেক্ট রূপে কাজ করছে। ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস। তো দেখো অনের পর হাউ হি বিহেভস বসেছে, তাহলে অনটা ওখানে প্রিপোজিশনের পর বসেছে কি হাউ হি বিহেভস, তো ওখানে প্রিপোজিশনের পর অবজেক্ট রূপে কাজ করে। আবার নেক্সট দেখো একইভাবে আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, আমি জানি না হোয়াট হি উইল ডু, যে সে কী করবে, যে আমি কোনো কিছুই জানি না যে সে কী করবে। তো অফ ভার্বের পরে দেখো এখানে নাউন ক্লজটা বসেছে এবং যেটা প্রিপোজিশনের পর কিন্তু অবজেক্ট রূপে কাজ করছে যে হোয়াট হি উইল ডু। তো এবার দেখো অ্যাজ এ কমপ্লিমেন্ট কর্মস্থানীয় হিসেবে কাজ করছে দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। তো দেখো এখানে হোয়াট উই এক্সপেক্টেড কিন্তু অ্যাজ এ কমপ্লিমেন্ট রূপে কাজ করছে। এবার দেখো অ্যাপোজিটিভ কোনো নাউনের বা ইট এর অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেমন ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম, এটা সত্য যে সে এসেছে। ঠিক সেই রকমভাবে ইট ইজ শিওর দ্যাট হি উইল পাস, এটা নিশ্চিত, ইট ইজ শিওর দ্যাট এটা নিশ্চিত যে হি উইল পাস, সে পাস করবে। তো এই রকমভাবে কিন্তু আমরা ইটের পর অ্যাপোজিশন হিসেবে প্রয়োগ করে থাকি। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব, খুব ভালো করে দেখো। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, যেটা টু কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন, যেটা একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অর ইটস ডিনোটস রিলেশন, এটা একটা সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে টু এ নাউন অর এ প্রোনাউন, একটা নাউন কিংবা একটা প্রোনাউনের সঙ্গে। দ্য নাউন অর প্রোনাউন উইথ হুইচ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ রিলেটেড ইজ কল্ড ইটস অ্যান্টিসিডেন্ট। তো দেখো এই নাউন বা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের যে সম্বন্ধ তাকে আমরা বলি কি অ্যান্টিসিডেন্ট। তো অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কিন্তু কোয়ালিফাই করতে ব্যবহৃত হয়। তো অ্যাডজেক্টিভ ক্লজের কাজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজের কাজটা হলো যে অ্যাডজেক্টিভ ক্লজের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেই নাউন বা প্রোনাউনকে কিন্তু কোয়ালিফাই করে বা সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে। তো যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধ স্থাপন করে বা সম্বন্ধ থাকে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তো আমরা উদাহরণসহ দেখে নিই, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যাকে কোয়ালিফাই করে, মানে অ্যাডজেক্টিভ ক্লজের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকে তাকেই আমরা বলি অ্যান্টিসিডেন্ট, এবং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যাকে কোয়ালিফাই করে সেই অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা বসে। তো দেখো ফাংশনস অফ এ রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজের ফাংশনগুলো দেখো উদাহরণের সাহায্যে দেখিয়ে দেওয়া হচ্ছে। সাবজেক্ট কর্তা, দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো হু কেম হেয়ার, হু বলতে কে? দ্য বয় বোঝাচ্ছে কর্তা। তাহলে দেখো এখানে হু কেম হেয়ারের আগে বসেছে দ্য বয়, তাহলে দ্য বয় কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট। আবার অবজেক্ট হিসেবে কাজ করছে দেখো দ্য বয় হুম ইউ নো, যাকে তুমি চেনো, ইজ মাই ব্রাদার, হয় আমার ভাই। তাহলে হুম ইউ নো দেখো দ্য বয়কে কিন্তু কোয়ালিফাই করছে, তাহলে দ্য বয়টা কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট। প্রত্যেকটা অ্যান্টিসিডেন্টের পর কিন্তু দেখো অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু বসছে। পসেসিভ যখন সম্বন্ধ বোঝাবে দেখো দ্য বয় হুজ ফাদার ইজ এ ডাক্তার, বালকটা যার বাবা হয় একজন ডাক্তার কেম হেয়ার এখানে এসেছিল। তাহলে দেখো হুজ ফাদার ইজ এ ডক্টর, অ্যান্টিসিডেন্ট কোনটা? দ্য বয়, তাহলে দ্য বয়ের পরে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা বসেছে। তো এইভাবে অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিন্তু যে নাউন বা প্রোনাউনের পর বসে সেই নাউন বা প্রোনাউনটা কিন্তু অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট কিন্তু থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবে, যেটা নাউন ক্লজে কিন্তু থাকে না। তো আমরা এবার ডিটেলস আলোচনা করব। দেখো
তো অ্যাডজেক্টিভ ক্লজের বিভিন্ন লিঙ্কারগুলো সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া যাক। তো রিলেটিভ ক্লজ, তো লিভিং, নন লিভিং এবং লিভিং অ্যান্ড নন লিভিং। দেখো যদি প্রাণীবাচক হয়, যদি অপ্রাণীবাচক হয়, আবার প্রাণী বা অপ্রাণীবাচক উভয় যদি হয়, সেক্ষেত্রে লিঙ্কারগুলো কী হতে পারে? সাবজেক্ট। যদি প্রাণীবাচক হয় তাহলে হু দিয়ে করব, যদি অপ্রাণীবাচক হয় মানে নন লিভিং হয় তাহলে হুইচ বা দ্যাট, আর প্রাণী বা অপ্রাণীবাচক হলে দ্যাট। আবার দেখো অবজেক্ট, অবজেক্ট মানে কর্ম। তো এক্ষেত্রে দেখো যদি প্রাণীবাচক হয় তাহলে আমরা হুম দিয়ে করব, নন লিভিং বোঝালে হুইচ বা দ্যাট, আবার প্রাণী বা অপ্রাণীবাচক অর্থাৎ লিভিং অ্যান্ড নন লিভিং বোঝালে দ্যাট। আবার পসেসিভ যদি বোঝায়, যদি প্রাণীবাচক বা ব্যক্তিবাচক বা পসেসিভ যদি বোঝায়, সেক্ষেত্রে প্রাণীবাচকের ক্ষেত্রে হুজ ব্যবহার করব, যার অর্থ যার। আর পসেসিভ যখন অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন সেক্ষেত্রে আমরা অফ হুইচ ব্যবহার করব। তো লিঙ্কারগুলো মনে রাখবে ভালো করে, যে হু, হুইচ, দ্যাট, হুজ, হুম কোথায় কোথায় বসে, এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সেই রকমভাবে কিন্তু তোমরা ঠিক সেই অ্যান্টিসিডেন্টের পরে কিন্তু তোমরা লিঙ্কারগুলোকে প্রয়োগ করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো আমরা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজকে সাইড বাই সাইড রেখে দেখছি। তো টেল মি হু ডিড ইট, নাউন ক্লজ। আমাকে বলো হু ডিড ইট, এটা কে করেছিল। দেখো এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটাকে ভালো করে লক্ষ্য করো। আই নো দ্য বয়, আমি বালকটাকে চিনি। হু ডিড ইট, যে এটা করেছিল, তাহলে হু ডিড ইট অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগে দেখো অ্যান্টিসিডেন্ট আছে, ঠিক অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু বসেছে। নেক্সট সেই একইভাবে টেল মি হোয়ার হি লিভস। তো দেখো টেল মি দ্য প্লেস, তো জায়গাটা, টেল মি দ্য প্লেস জায়গাটা আমাকে বলো হোয়ার হি লিভস, যেখানে সে জন্মেছে। তো দেখো এখানে হোয়ার হি লিভস কিন্তু কোয়ালিফাই করছে দ্য প্লেসকে, হ্যাঁ, যেটা নাউনে কিন্তু নেই। টেল মি হোয়েন হি উইল কাম, দেখো টেল মি আমাকে বলো হোয়েন হি উইল কাম, সে কখন আসবে। তাহলে টেল মি দ্য টাইম, সময়টা আমাকে বলো হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। তো এখানে দেখো হোয়েন হি উইল কাম কিন্তু দ্য টাইমকে কিন্তু কোয়ালিফাই করছে। তো অতএব দ্য টাইমটা কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট, এবং অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা বসেছে। আই নো হোয়াই হি সেড সো, আমি জানি কেন সে এটা বলেছিল। তাহলে আই নো দ্য রিজন, তাহলে হোয়াই থাকলে দ্য রিজনটাকে দিয়ে আমরা সামনে অ্যান্টিসিডেন্ট করে নেবো, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু বসাবো। তো দেখো আই নো দ্য রিজন, আমি কারণটা জানি, হোয়াই হি সেড সো। তো দেখো হোয়াই হি সেড সো, এর আগে দেখো দ্য রিজনটা কিন্তু অ্যান্টিসিডেন্ট। তো পরবর্তী ক্ষেত্রে দেখো আই নো হাউ হি ডিড ইট, আমি জানি কিভাবে সে এটা করেছিল। তো এক্ষেত্রে দেখো আই নো দ্য ওয়ে, আমি পথটা জানি। তো অ্যান্টিসিডেন্ট নিয়ে আসা হলো, তারপরে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ বসানো হয়েছে হাউ হি ডিড ইট, সে কীভাবে এটা করেছিল। তো এখানে হাউ হি ডিড ইট কিন্তু ডিড ইট এটা কিন্তু দ্য ওয়েকে কিন্তু কোয়ালিফাই করছে, অর্থাৎ দ্য ওয়েটা কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট। তো এইভাবে কিন্তু নাউন ক্লজের মধ্যে একটা অ্যান্টিসিডেন্ট থাকে না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের আগে কিন্তু অবশ্যই একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, এবং অ্যাডজেক্টিভ ক্লজটা যাকে নির্দেশ করবে অ্যান্টিসিডেন্টটা কিন্তু ঠিক অ্যাডজেক্টিভ ক্লজের আগেই কিন্তু বসবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু বসবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তো এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করছি। তো খুব ভালো করে বোঝো, অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব, এটসেট্রা। তো দেখো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু বাক্যে অ্যাডভার্বের মতোই কাজ করে, যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কিন্তু মডিফাই করে, অ্যান্ড ইউজুয়ালি ডিনোটস। তো এখানে ভালো করে দেখো টাইম, প্লেস, কজ বা রিজন, এফেক্ট অর রেজাল্ট, এক্সটেন্ট, ম্যানার, কম্প্যারিজন, কন্ট্রাস্ট, কন্ডিশন এবং পারপাস। অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে, হ্যাঁ। তো দেখো এখানে সাধারণত সময়, স্থান, কারণ, ফল, পরিমাণ, ধরন, তুলনা, বৈপরীত্য বা বিপরীত, তারপরে শর্ত বা উদ্দেশ্য যখন বোঝাবে তখন কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে ব্যবহার করব। এবং এই অ্যাডভার্বিয়াল ক্লজের ফাংশন এবং তার লিঙ্কার এবং প্রত্যেকটা উদাহরণ নিয়ে দেখো আমি আলোচনা করছি। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, টাইম যখন বলবে তখন আমরা হোয়েন দিয়ে করবো। দেখো উদাহরণ দেওয়া হয়েছে, ফাদার কেম হোয়েন আই স্টার্টেড ফর দিল্লি। আবার নেক্সট দেখো দিয়েছে যে যখন জায়গা বোঝাবে তখন আমরা লিঙ্কার ওয়ার্ড কী ব্যবহার করব, হোয়ার। ইউ মে গো হোয়ার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে তুমি পছন্দ করো।
কজ আর রিজন, যখন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কারণ বোঝাবে তখন বিকজ বা অ্যাজকে আমরা ব্যবহার করব। মাই ফ্রেন্ড উইল নট কাম বিকজ হি ইজ ইল কিংবা অ্যাজ হি ইজ ইল। তো দেখো এফেক্ট অর রেজাল্ট, ফলাফল যখন বলবে তখন আমরা দ্যাটকে ব্যবহার করব। আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। তো এখানে আমরা ক্লান্ত, তার ফলাফলটা কি, যে আমি ক্লান্ত, তার ফলাফল হচ্ছে আমি হাঁটতে পারি না, যার জন্য এখানে সো দ্যাটটাকে ইউজ করা হচ্ছে। এক্সটেন্ট মানে পরিমাণ বোঝাচ্ছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটা সৎ। আবার ম্যানার যখন ধরন বোঝাবে তখন আমরা অ্যাজকে ব্যবহার করে থাকি। অমল প্লেজ অ্যাজ হি ইউজুয়ালি ডাজ। আবার দেখো ম্যানার যখন যেন বোঝাবে, যেমন অ্যাজ ইফ হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়াজ ম্যাড, সে এমন আচরণ করছে ঠিক যেন সে একটা পাগল ছিল। তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, যখন শর্ত বোঝাবে তখন কিন্তু ইফ লিঙ্কারটাকে আমরা ব্যবহার করব। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করব। ইফ ইউ কাম হেয়ার, যদি তুমি এখানে আসো। আবার কম্প্যারিজন মানে তুলনা যখন বোঝাবে তখন আমরা অ্যাজকে ব্যবহার করব, যেমন দ্য বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ব্রাদার, বালকটা কিন্তু তার ভাইয়ের মতোই সাহসী। কন্ট্রাস্ট যখন বিপরীত বোঝাবে তখন আমরা দো বা অলদোকে ব্যবহার করব। লিঙ্কারগুলোকে দেখবে ভালো করে। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, যদিও সে গরিব তবুও সে সুখী। দেখো পারপাস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস মানে যখন উদ্দেশ্য বোঝাবে তখন আমরা দ্যাট বা ইন অর্ডার দ্যাটকে ব্যবহার করে থাকি। যেমন উই রিড, আমরা পড়ি, দ্যাট উই লার্ন, যাতে আমরা শিখতে পারি, বা ইন অর্ডার দ্যাট উই লার্ন, আমরা এটাকে আমরা সো দ্যাট দিয়েও করতে পারি। উই রিড সো দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি। তো অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন ফাংশন রয়েছে, যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম প্লেস ক্লজ, কজ, ইফেক্ট, এক্সটেন্ট, তারপরে ম্যানার, কন্ডিশন, কম্প্যারিজন, কন্ট্রাস্ট অ্যান্ড পারপাস। তো অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন লিঙ্কারগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে, যেমন হোয়েন, হোয়ার, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, অ্যাজ ইফ, দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো হচ্ছে সব অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার। তো যখন জয়েনিং করতে বলবে তখন এই অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কারগুলোকে তোমরা খুব ভালো করে খেয়াল করবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি আশা করছি তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে এবং তার বিভিন্ন ফাংশন এবং লিঙ্কারগুলো তোমরা জানতে পারলে এবং বুঝতে পারলে, প্রয়োগও তোমরা দেখলে। তো এবার আমি আসছি, দেখো আর এক রকমের ক্লজ, যেটাকে আমরা বলছি, যেটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়, কোঅর্ডিনেটিং ক্লজ বা সংযোগকারী বাক্যাংশ। ইন কম্পাউন্ড সেন্টেন্স এটি ব্যবহৃত হয়। কোঅর্ডিনেট ক্লজেস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। তো কোঅর্ডিনেট ক্লজ কিন্তু একটা স্বাধীন ক্লজগুলো নিয়ে হয়। অর অফ দ্য সেম অর্ডার অর র্যাঙ্ক, এ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ টু অর মোর কোঅর্ডিনেট ক্লজেস। একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যাকে আমরা বলি যৌগিক বাক্য, সেই কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যের মধ্যে কিন্তু দুটো বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ থাকে। কোঅর্ডিনেট ক্লজ বলতে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ বা কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু দুটো বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ নিয়েই কিন্তু গঠিত হয়। তো দেখো, দ্য কোঅর্ডিনেট ক্লজেস আর জয়েন্ট বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। মনে রাখবে কোঅর্ডিনেট ক্লজগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। তো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোই হলো এই কোঅর্ডিনেট ক্লজ বা কম্পাউন্ড সেন্টেন্সের কিন্তু লিঙ্কার। তো তোমরা খুব ভালো করে কোঅর্ডিনেট ক্লজটা পড়ো, তাহলেই কিন্তু তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কেও একটা ভালো ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো মনে রাখবে দুটি সহধর্মী, তাই কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, এই অ্যান্ড, বাট, অর। তো এই অ্যান্ড, বাট, অরকে আমরা কখন ব্যবহার করি? দুটি সহধর্মী বাক্যাংশকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, সহধর্মী মানে একই রকমের। দুটি বিপরীতধর্মী বাক্যাংশকে বা ক্লজকে আমরা বাট দ্বারা যুক্ত করব, বিপরীতধর্মী হতে হবে কিন্তু, হ্যাঁ। আরেকটি অথবা এরূপ দুটি বাক্যাংশকে যুক্ত করতে মানে অথবা দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের নিয়ে আলোচনা করব এবং কোঅর্ডিনেটিং ক্লজগুলোর ফাংশন নিয়ে আমরা দেখে নিই। এবার একটু দেখো, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, জয়নিং বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। আগে দেখে নিই, দেখো বাঁদিকে কোঅর্ডিনেটিং কনজাংশনের অনেক কটা উদাহরণ আমি দিয়েছি তোমাদের, এবং ডান দিকে দেখো সেই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা গঠিত কম্পাউন্ড সেন্টেন্সের কিছু উদাহরণ আমি তুলে ধরেছি, ওই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারাই গঠিত কিছু কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখো অ্যান্ড সংযোজক
করছে। তো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম ইল, আমি সেখানে গিয়েছিলাম এবং তাকে অসুস্থ দেখেছিলাম। বাট বিপরীতার্থক শব্দ যখন বোঝাবে, বিপরীতার্থক বোঝাবে তখন কিন্তু আমরা বাট ব্যবহার করব। হি থ্রিউ দ্য স্টোন বাট মিস দ্য ডগ, সে পাথরটা ছুঁড়েছিল কিন্তু কুকুরটা লাগেনি বা মিস করেছিল সে। অর হচ্ছে বৈকল্পিক সূচক বিকল্প যখন বোঝাবে, যেমন আই শ্যাল ডু ইট নাও, আমি এটা করব, অর অর নেভার, অথবা করব না। তো সো হচ্ছে সিদ্ধান্ত সূচক, যখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো তখন আমরা সোকে বা দেয়ার ফোরকে ব্যবহার করে থাকি। ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়, সো লেট আস স্টার্ট, তো চলো আমরা শুরু করি। তো সো হচ্ছে সিদ্ধান্ত সূচক। ইয়েট বলতে তথাপি, হি ইজ উইক, ইয়েট আমরা তথাপি বা তবুও বলে থাকি ইয়েটকে। তো হি ইজ উইক ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড, তো সে দুর্বল কিন্তু তবুও, ইয়েট বলতে তবুও বা তথাপিও আমরা ব্যবহার করে বলে থাকি। ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড, কিন্তু তবুও সে কঠোর পরিশ্রম করে। বোথ অ্যান্ড, তো বোথ অ্যান্ডকে ভালো করে দেখে নাও। বোথ বলতে উভয়কেই বোঝায়। আই বোথ থ্যাঙ্কড হিম অ্যান্ড রিওয়ার্ডেড হিম, আমি তাকে ধন্যবাদ এবং পুরস্কৃত উভয়ই জানিয়েছিলাম বা পুরস্কৃত করেছিলাম। তো যখন উভয়ই বোঝাবে তখন আমরা বোথ অ্যান্ডকে ব্যবহার করে থাকি। আইদার অর, দুটোর মধ্যে যে কোনো একটাকে বোঝালে আমরা আইদার অরকে প্রয়োগ করব, যেমন হি ইজ আইদার ম্যাড অর হি হ্যাজ বিকাম এ ক্রিমিনাল। নাইদার নর, দুটোর মধ্যে কোনোটি নয় যখন বোঝাবে তখন আমরা নাইদার নরকে ব্যবহার করব, যেমন হি নাইদার অবটেন্স সাকসেস নট ডিজার্ভস ইট। তো দুটোর মধ্যে কোনোটাই যখন নয় বোঝাবে তখন আমরা নাইদার নর, এবং দুটোর মধ্যে যখন যে কোনো একটাকে যখন বোঝাবে, হয় এটা নয় এটা, এরকম যখন বোঝাবে মিনিংয়ে, তখন কিন্তু আমরা আইদার অরকে ব্যবহার করব। নট অনলি বাট অলসো, দেখো এটা দিয়েও আমরা কম্পাউন্ড সেন্টেন্স করে থাকি, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। হি ইজ নট অনলি এ ন্যাব, সে শুধুমাত্র একটা দুষ্টু লোকই নয়, বাট অলসো এ ফুল, এবং একটা বোকা লোকও বটে। হ্যাঁ, এই যে নট অনলি এ ন্যাব, সে একটা শুধু পাঁজি লোক বা একটা দুষ্টু লোকই নয়, ন্যাব বলতে দুষ্টু লোক, হ্যাঁ, বাট অলসো এ ফুল, সে একটা বোকা লোকও বটে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে হোয়াট ইজ ক্লজ অ্যান্ড দেয়ার টাইপস নিয়ে আমি আলোচনা করলাম। তো তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে বাড়িতে আরও ভালো করে দেখবে, শুনবে এবং বুঝবে, এবং যদি পারো তোমরা নোট করে নিও। পারলে তোমরা আমার আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি, সেন্ড করেছি, সেগুলোও তোমরা দেখতে পারো। তো এটাকে তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে সমস্ত ক্লাসগুলোকে দিয়েছে এই কারণে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখো, এবং দেখলে তোমরা ক্লজ সম্পর্কে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে এবং উপকৃত হবে।